ওয়েলকাম টু আওয়ার দ্য ডিজিটাল এডুকেটর প্ল্যাটফর্মে। আজকে আমরা যে প্রথম যে চ্যাপ্টার আছে 11-এর সেটা নিয়ে আলোচনা করব এবং আজকে হচ্ছে ফোর্থ পার্ট। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কি না, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যারা যুক্তি দিয়েছিলেন তাদের যুক্তিগুলো কী কী এবং যারা বিপক্ষে বলেছেন তাদের যুক্তিগুলো কী কী। ওখানে আমরা বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে কারা মত প্রকাশ করেছে তাদের নামগুলো আমাদের ভালো মতো করে জানতে হবে, কারা বিপক্ষে মত প্রকাশ করেছিল তাদের নামগুলো আমাদের ভালো মতো করে জানতে হবে। তো আজকে আমাদের যে চতুর্থ পার্ট সেই পার্টে আমরা আলোচনা করব যে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি নিয়ে। এখানে বলা হয়েছে প্রতিটি বিষয়ে একটি সুনির্দিষ্ট আলোচনার পরিধি থেকে, অবশ্যই আমরা যদি জীবন বিজ্ঞান দেখি বা ভৌতবিজ্ঞান বা যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্টেই একটা বিভিন্ন সুনির্দিষ্ট আলোচনার ক্ষেত্র থাকে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে যদি আমরা দেখি এই যে একদম ফিক্সড যে একটা বিষয় বা ফিক্সড যে সাবজেক্টিভ বা ম্যাটারগুলোর উপর যে নির্ভর করেই যে আলোচনা করবে সেটা না। এখানে বলাই হয়েছে যে স্থিতিশীল নয়, বরং তার সততই পরিবর্তনশীল। এবার যদি আমরা বাস্তব ক্ষেত্রে যদি দেখি যে এবার সাইবার ক্রাইম কি, বিভিন্ন ধরনের যে এখন বিভিন্ন ধরনের যে ক্রাইম বা বিভিন্ন ধরনের যে বিবর্তনগুলো সেইগুলো আজ থেকে আমরা কয়েক বছর বা কয়েকশো বছর আগে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতামই না, কিন্তু বর্তমান সময়ে আমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং সেগুলো নিয়ে আমাদের অধ্যয়ন করতে হচ্ছে। তার জন্য আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু সেগুলো একদম স্থিতিশীল নয়, সব সময় সেটা পরিবর্তনশীল। তো এখানে দেখি, তো এবার বলছে রডি, অ্যান্ডারসন, ক্রিস্টাল ও গ্রিনি মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানের কোনো সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয়, যেটা আমরা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে দেখি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একটা বিশাল একটা বিষয় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এর ফলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে পরিধিকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য দেখা যায়। এই যে মতবিরোধ বা মতপার্থক্য এটাকে আমরা কয়টি ভাগ করতে পারি? তিনটি। একটা সাবেকি অভিমত, অর্থাৎ আমরা যদি প্রাচীনকালের দেখি সাম্প্রতিক অভিমত অর্থাৎ রিসেন্ট যে অভিমতগুলো, এবং মার্ক্সবাদীদের অভিমত অর্থাৎ কার্ল মার্কস বা এঙ্গেলসের যে মত প্রকাশ করেছেন সেগুলো। সাবেকি অভিমতে আমরা দেখব যে রাষ্ট্র অথবা সরকারকে কেন্দ্র করেই আলোচনা করে। গার্নারের ভাষা যদি আমরা দেখি, খুব একটা বিখ্যাত উক্তি, রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্ত রাষ্ট্রকে নেই। অর্থাৎ গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করবে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্ত রাষ্ট্রকে নিয়েই। ব্লুমসলি বলছেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র। এগুলো আমরা সাবেকি যে অভিমত সেগুলো আমরা দেখব। তাহলে গার্নারের ভাষায় কি বলা হয়েছে? যে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্ত রাষ্ট্রকে নিয়ে, অর্থাৎ ইন শর্টস যদি আমরা বলি যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করবে। এটা রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা, প্রকৃতি, বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে। তারপর যদি আমরা দেখি সিলির মতে রাজনৈতিক, অর্থনৈতিক, জীববিদ্যা, বীজগণিত ও জ্যামিতি যেমন যথাক্রমে সম্পদ, জীবন, সংখ্যা এবং স্থান ও বিস্তার নিয়ে আলোচনা করে, তেমনি রাষ্ট্রবিজ্ঞানও তেমনি সরকারের নানা দিক নিয়ে অনুসন্ধান চালায়। তাহলে এখানে আমরা যদি প্রথম যে বিষয়টা রাষ্ট্র অথবা সরকার, তাহলে আমরা দেখলাম যে যারা সাবেকি অভিমত অর্থাৎ যারা প্রাচীন মনে করো যে পুরনো যে অভিমত, তাদের মেন কথা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। সেই সাবেকি অভিমতের দুজন যদি বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানীর নাম, তার মধ্যে দেখব ব্লুমসলি, গার্নার, সিলি এরা। তাহলে গার্নারের ভাষায় রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্ত রাষ্ট্রকে নিয়েই। এটা গেল। নেক্সট যদি আমরা দেখি রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার ক্ষেত্রে পরিধি বিস্তার। এখানে আমরা দেখব গেটেল, গিলক্রিস্ট, ল্যাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এই অভিমতটি পোষণ করছেন। তাদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্র কিংবা সরকার নিয়ে আলোচনা করে না, রাষ্ট্র ও সরকার উভয়ই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়সূচির অন্তর্গত। ইসি স্মিথ এবং এজি জাটচার বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, সরকার সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ আমরা আগের যদি দেখলাম রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে সেটা না, এখানে সরকার নিয়েও আলোচনা করে। উইলবি বলেছে যে সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কি কি? রাষ্ট্র, সরকার এবং আইন।
তাহলে আমরা এখনো বর্তমানেও দেখতে পাই যে রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সরকার, রাষ্ট্র এবং আইন। তাদের মতে এই যে রাষ্ট্রবিজ্ঞান এগুলো নিয়েই আলোচনা করে। এখানে যদি দেখি উদ্দেশ্য বাস্তব বিশ্লেষণমূলক বিজ্ঞান, তাহলে এখানে বলা হয়েছে যে ঐতিহাসিক বিশ্লেষণের সাহায্যে অতীত ও বর্তমান সম্পর্কে যে জ্ঞান অর্জন করা যায় তাকে আলোকে আগামী দিনে রাষ্ট্রের একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়। এদের মতে সিডি বার্নস বলেছেন যে যা আগে ঘটে গেছে বা যা ঘটে গেছে তার বোঝার জন্য অতীতে যা ঘটে গেছে মূলত তার প্রতি আমরা আগ্রহী হয়ে উঠি এবং ভবিষ্যতে যা ঘটবে তাকে প্রভাবিত করার জন্যই বর্তমানে যা ঘটেছে সেই সম্পর্কে আমরা আগ্রহ প্রকাশ করি। অর্থাৎ অতীতকে দেখে বর্তমানকে বিশ্লেষণ করে ভবিষ্যৎ দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তো এখানে বলা হয়েছে এবার যদি আমরা দেখি সাম্প্রতিক অভিমত অর্থাৎ রিসেন্ট যে ভিউ, তাদের মধ্যে কারা কারা গুরুত্বপূর্ণ? গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলে, ডেভিড ট্রুম্যান, রবার্ট ডাল, ডেভিড স্টন প্রমুখ এই সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক বিরোধ ও বিরোধ মীমাংসা, প্রভাব ও প্রভাবশালী ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ প্রভৃতিকে আলোচনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করে নিয়েছে। অর্থাৎ আমরা যখন রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞাগুলো সেই সংজ্ঞাগুলোর মধ্যে দেখছিলাম রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, সেই অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার ক্ষেত্রে আমরা এই সব রাষ্ট্রবিজ্ঞানীদের নাম পেয়েছিলাম এবং সেখানেও আমরা দেখেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান যে শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে তা না, রাষ্ট্রের মধ্যে যে অবস্থিত যে বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, প্রভাবশালী ব্যক্তি এদের নিয়েও আলোচনা করে। এখানেও তাদের মতে এগুলো নিয়েই আমরা দেখতে পাচ্ছি। বলা হয় যে ব্যক্তি ও গোষ্ঠীর সংক্রান্ত আলোচনা। এখানে আমরা কি দেখব? বেন্টলের অভিমত হচ্ছে গোষ্ঠীকে যথাযথভাবে বিশ্লেষণ করা হলে সব কিছুকে বিশ্লেষণ করা হয়, কারণ সমাজ, জাতি, সরকার, আইন প্রণয়ন, প্রশাসন এবং রাজনীতির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্রিয়াকলাপের ফল মাত্র। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাম্প্রতিক যে অভিমত তারা তাদের মতে ব্যক্তি গোষ্ঠীর সংক্রান্ত আলোচনা করে। অর্থাৎ আমরা অন্যদিকে যদি দেখি সাবেকি অভিমতে আমরা দেখছিলাম রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে তা না, বর্তমানে আমরা যদি দেখি সাম্প্রতিক অভিমতে ব্যক্তি এবং গোষ্ঠী যে আছে সেই ব্যক্তি কী এবং গোষ্ঠী কীভাবে আবির্ভূত হলো, গোষ্ঠীর ভূমিকা কী, এগুলো নিয়েও আমরা আলোচনা করি বা করতে দেখি। এখানে বলা হয়েছে ভোটদাতা হিসেবে ব্যক্তির আচরণ এটা নিয়ে আলোচনা করে, প্রশাসক কেমন হবে, আইনজীবী, বিচারপতি হিসেবে ব্যক্তির ভূমিকা ইত্যাদিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের কেউ কেউ বলেছেন। তাহলে এখানে কী কী বলেছে? ভোটদাতা হিসেবে ব্যক্তির আচরণ, তাহলে এগুলো নিয়ে আলোচনা করবে। তারপর বলা হয়েছে যে প্রশাসক কী ভূমিকা পালন করবে, প্রশাসকের কাজ কী, আইনজীবী, বিচারপতি হিসেবে তাদের যে ব্যক্তি সেই ব্যক্তির ভূমিকা সেগুলো নিয়েও আলোচনা করতে আমরা দেখি। প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা। লাসওয়েল, তারপর রবার্ট ডাল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান সমাজে প্রভাব ও প্রভাবশালীদের নিয়েই আলোচনা করে, এটা আমরা দেখতে পাচ্ছি। ক্ষমতার সংক্রান্ত আলোচনা। লাসওয়েল, রবসন, রবার্ট ডাল প্রমুখ ক্ষমতা ও ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতাকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় অন্তর্ভুক্ত করেছেন। ক্ষমতা ও ক্ষমতার জন্য যে প্রতিদ্বন্দ্বিতা, এটা যদি আমরা বর্তমানে দেখি ভোট বা ইলেকশনের সময় আমরা দেখতে পাই যে ক্ষমতার দখলের যে বিষয় সেটাকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। লাসওয়েলের মতে ক্ষমতা উদ্ভব ও বন্টন কিভাবে হয় তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। রবার্ট ডাল ক্ষমতা, শাসন বা কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার অন্তর্ভুক্ত করেছেন। এটা বাস্তব উদাহরণ আমরা দেখি যে এই যে রাজনৈতিক আলোচনার প্রধান ক্ষেত্রে সে ক্ষমতা, অর্থাৎ কোন পার্টি বা কোন দল ক্ষমতায় আসবে সেটা নিয়েই আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। এলান বলের মতে চোখের রাজনীতি আলোচনার মূল ধারণা হলো রাজনৈতিক ক্ষমতা, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতাটাই মূল কারণ। রাজনৈতিক মতাদর্শ। রাজনৈতিক মতাদর্শ যদি আমরা দেখি যে কোনো দল, যে কোনো বর্তমানে যদি আমরা বিভিন্ন যে দল দেখি টিএমসি, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস, এই যে বিভিন্ন যে দলগুলো আছে তাদের একটা মতাদর্শ থাকে, সেই মতাদর্শগুলো নিয়েই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে।
এখানে বলা হয়েছে যে রাজনৈতিক ক্ষমতা ও কার্যাবলীর নিয়ন্ত্রণকারী রাজনৈতিক মতাদর্শ আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলে মনে করে। তাহলে যেমন এই সব মতাদর্শের মধ্যে উদারনীতিবাদ আমরা দেখতে পাই, সমাজতন্ত্র, সাম্যবাদ, ফ্যাসিবাদ প্রভৃতি বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো আমরা রাজনৈতিক মতাদর্শ দেখি এবং কোনো কোনো সময় আমরা দেখি যে কোনো একটা দলের যে একটা মতাদর্শ বা আমরা যদি দেখি যে তাদের যে মতামত বা মতাদর্শ কী সেই বিষয়টিও সেই দলের যে কর্মচারী বা কর্মী তাদের উপর প্রভাব বিস্তার করে। তো এটা আমরা দেখলাম। নেক্সট যে আমরা দেখব মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি, এখানে আমরা বারবার দেখতে পাচ্ছি যে যখন আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা সম্পর্কে যে মার্ক্সবাদী যে ধারণা বা মার্ক্সের মতে রাষ্ট্রবিজ্ঞান কি, তখনও আমরা দেখেছিলাম যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তাহলে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলা হয়েছে যে পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা হয়নি, আর সমগ্র মানব সমাজের বিকাশের ধারাকে মার্ক্সবাদ বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। আর এই দৃষ্টিকোণ সম্পূর্ণভাবে মৌলিক দ্বন্দ্বমূলক বস্তুবাদের উপর ভিত্তি করে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। তাহলে এখান থেকে যদি শর্ট প্রশ্ন আমরা দেখব যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মূল যে ধারণা সেটা হচ্ছে কি বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে এই যে মার্ক্স বা কার্ল মার্ক্স বা এঙ্গেলস এদের মতে যে রাষ্ট্রবিজ্ঞান কি, অর্থাৎ এদের মতে আমরা দেখতে পাই যে রাষ্ট্রবিজ্ঞান শুধু দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা একটা যে দ্বন্দ্ব এই বিষয়টা নিয়ে আলোচনা করে। তো এই গেল আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের যে পরিধি, সেই পরিধিগুলো নিয়ে আলোচনা করা হলো। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি নিয়ে তিনটা আমরা অভিমত দেখতে পেলাম, একটা হচ্ছে সাবেকি, একটা হচ্ছে সাম্প্রতিক, আর একটা হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। পরের ক্লাসে তাহলে আমরা এই যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের উপর বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব, শর্ট প্রশ্ন নিয়ে। এবং এখান থেকে তাহলে আজকে এই যে চতুর্থ পার্ট সেটাকে কেন্দ্র করেই আজকে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। পরের ক্লাসে আমরা শর্ট প্রশ্ন অথবা পরের যে চ্যাপ্টার আছে রাষ্ট্র, সেই রাষ্ট্র নিয়ে আলোচনা করব। ততক্ষণে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে থাকুন।